ছয় দফা জাতির পিতার নিজস্ব চিন্তার ফসল, কারো পরামর্শে নয় বললেন প্রধানমন্ত্রী। গতি হারিয়েছে দেশের বড় প্রকল্পের বাস্তবায়ন, সময়মতো কাজ শেষ হওয়া নিয়ে সংশয়। মানব পাচারে প্রভাবশালীদের নাম, মামলা হয়েছে ৬,০০০, নিষ্পত্তির হার ৪%। দক্ষিণ পূর্ব এশিয়ায় মারাত্মক রূপ নিয়েছে করোনা, মৃত্যু বেড়েছে ১৫%। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর ২টার ২১ সংবাদে, সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বাঙালির মুক্তির সনদ ঐতিহাসিক ৬ দফা ছিল স্বাধীনতা অর্জনের প্রথম ধাপ। কারো পরামর্শে নয়, ৬ দফা জাতির পিতার নিজস্ব চিন্তার ফসল। মুজিব বর্ষে ৬ দফা দিবস উপলক্ষে অনলাইন কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিহাস আপন গতিতে চলে, শেখ হাসিনা বলেন, এমন আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারবে। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বছর জুড়েই দেশব্যাপী চলছে নানা আয়োজন। করোনা সংক্রমণের কারণে এর সবই হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে। বাঙালির মুক্তির সনদ ৬ দফা দিবস উপলক্ষে অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি। প্রথমবার এমন আয়োজনে অংশ নেয় ১ লাখের বেশি প্রতিযোগী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কারপ্রাপ্ত খুলনা ও ঢাকার ২ প্রতিযোগী অনুভূতি জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই মানুষটি সম্পর্কে আগ্রহ নেই এমন মানুষ বোধহয় বাংলার বুকে খুঁজে পাওয়া যাবে না। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, এমন প্রতিযোগিতা সঠিক ইতিহাস জানতে সাহায্য করবে তরুণদের। আজকে আমি সত্যি মুগ্ধ হয়েছি, আমি বক্তৃতা শুনে যারা পুরস্কার প্রাপ্ত, যে তারা যে এই বিষয়টা যে কত গভীরভাবে উপলব্ধি করেছে, সেজন্য সত্যি খুব আমি আনন্দিত। ইতিহাস তার আপন গতিতে চলে, ইতিহাসকে কেউ বুঝতে পারে না, সেটা আজকে প্রমাণিত সত্য। আজকে শুধু বাংলাদেশ না, সমগ্র বিশ্বব্যাপী জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের উদ্যোগ নিয়েছিল, এমনকি জাতিসংঘ উদ্যোগ নিয়েছিল। করোনা ভাইরাসের কারণে হয়নি, তবে জাতিসংঘ ইতিমধ্যে একটা স্ট্যাম্প রিলিজ করেছে, আপনারা জানেন, জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে, এবং পৃথিবীর বিভিন্ন দেশের নেতৃবৃন্দ এ ব্যাপারে অনেক কর্মসূচি নিয়েছে। শেখ হাসিনা বলেন, তৎকালীন পশ্চিম পাকিস্তানের সকল বৈষম্যের বিরুদ্ধেই ছিল বঙ্গবন্ধুর তথা পূর্ব বাংলার মূল আন্দোলন, যা প্রতিফলিত হয়েছিল ৬ দফায়। আমাদেরকে যে একটা রক্ষা করতে হবে, এটা যে পাকিস্তানের একটা অংশ, পাকিস্তান শাসকদের যেটা দায়িত্ব আছে, সে দায়িত্বটা তারা কোনোদিন পালন করেনি, বা আমরা সম্পূর্ণ অরক্ষিত ছিলাম। তখনই বঙ্গবন্ধু শেখ মুজিব সিদ্ধান্ত নিলেন এবং তিনি এই ৬ দফা প্রণয়ন করেন। এবং ৬ দফা প্রণয়নটা এটা অনেকভাবে বলতে চাই, কেউ এর পরামর্শ, ওর পরামর্শ, কিন্তু আমি নিজে জানি যেটা সম্পূর্ণ তার নিজের চিন্তার ফসল। এই জাতিকেই তিনি পাকিস্তান আন্দোলনের জন্য সম্পৃক্ত করেছিলেন, আবার সেখান থেকে ভেঙে এসে একটা স্বাধীন বাংলাদেশ তৈরি করা, এটাই ছিল তার উদ্দেশ্য। একটা কঠিন দায়িত্ব ছিল। মোট ১০০ বিজয়ীকে নগদ অর্থ এবং সনদ প্রদান করা হয়। সর্বোচ্চ পুরস্কার ছিল ৩ লক্ষ টাকা আর সর্বনিম্ন ১০,০০০ টাকা। দেশের বিভিন্ন প্রান্তে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ পুরস্কার সংগ্রহ করেন বিজয়ীরা। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণের প্রভাবে স্থবির বিশ্ব, এমন পরিস্থিতিতে গতি হারিয়েছে দেশের প্রায় সব বড় প্রকল্প। ব্যাহত হয়েছে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার তালিকায় থাকা ৬ প্রকল্পের কাজও। নির্দিষ্ট সময়ে কাজ শেষ হবে কিনা তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। তবে যত দ্রুত সম্ভব কাজ শেষ করার কথা জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। আর বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্প বাস্তবায়ন বিলম্বিত হলে অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে। ইবনে নূর শাওনের রিপোর্ট। দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে 10টি বড় প্রকল্প হাতে নেয় সরকার। এর মধ্যে সর্বোচ্চ অগ্রাধিকার তালিকায় রয়েছে পদ্মা বহুমুখী সেতু,
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও মেট্রো রেল সহ 6টি প্রকল্প। বছরের শুরুতে বিশ্বব্যাপী করোনা সংক্রমণ শুরু হলে এসব প্রকল্পে কর্মরত বিদেশিরা চলে যান। বিদেশ থেকে মালামাল ও যন্ত্রপাতি আনাও বন্ধ হয়ে যায়। ফলে নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন নিয়ে সংশয় তৈরি হয়। বিদেশি যে সকল এক্সপার্ট বা মালামাল টেকনিক্যাল জিনিসপত্র থাকে এখন মাঝখানে বন্ধ ছিল, এখন আসা শুরু হয়েছে। সুতরাং আমরা চেষ্টা করব, আমাদের সরকার চেষ্টা করবে এগুলোকে তাড়াতাড়ি শেষ করার জন্য। তবে অবশ্যই এটা পিছিয়ে গেছে, নো ডাউট এর সম্বন্ধে কোনো। চীনা প্রকৌশলীরা কাজে যোগ না দেয়ায় পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত রেলপথ নির্মাণ আগামী জুনের মধ্যে শেষ হবে কিনা এ নিয়েও সংশয় দেখা দিয়েছে। যত বেশি সময় যাবে এর জন্য জিনিসপত্রের দাম বাড়বে, লেবারের খরচ বাড়বে, চলাচলে আপনার ব্যাহত হবে, সেখানে ব্যয় বাড়বে। সুতরাং ব্যয় যে বাড়বে মোটামুটি আমাদের মনে হয় যে এতে কোনো সন্দেহ নেই। আর জাপানি প্রকৌশলীরা দেশে আসতে না পারায় স্বপ্নের মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নও বিলম্বিত হতে পারে, পিছিয়ে যেতে পারে দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজও। শ্রমিক, প্রকৌশলী আর ঠিকাদারদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করা আর বিদেশি পরামর্শকদের ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কাজে লাগাতে পারলে সংকট কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। স্বাস্থ্যসম্মত বিধিবিধানগুলিকে মানার যেই আয়োজনটা, এটা অবশ্যই করে নিতে হবে। আমরা যেমন ভার্চুয়াল আদালত করে নিয়েছি, একইভাবে কনসালটেন্টরা দেশে না এসেও কিন্তু একটা প্রোটোকল আমরা তৈরি করে নিতে পারি যে কিভাবে পরামর্শটা দেবেন। উন্নয়নকে একটি সামগ্রিক প্রক্রিয়া উল্লেখ করে দ্রুত বাস্তবায়নের দিকে নজর দেওয়ার দাবি তার। কোভিডের একটা হোঁচট, তারপরে হলো গিয়ে প্রত্যেকটা প্রজেক্টেরই কিন্তু একটা জিডিপিতে কন্ট্রিবিউশনের একটা টার্গেট ছিল, সেটা অর্জন হতে বিলম্বিত হবে সঙ্গত কারণে। উন্নয়নের পথে এমন বাধা অনাকাঙ্ক্ষিত হলেও বাস্তবতা মেনে নেয়ার আহ্বান বিশেষজ্ঞদের। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। মানব পাচারের সাথে জড়িত নানা প্রভাবশালী চক্র। এরই মধ্যে পাচারের অভিযোগে কুয়েতে গ্রেফতার হয়েছেন সাংসদ শহীদ ইসলাম পাপুল। দেশের বেশ কিছু জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠান মানব পাচারে জড়িত থাকার অভিযোগে ধারাবাহিক অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বিষয়ে মামলা হয়েছে অন্তত 6000, নিষ্পত্তির হার 4%। মানব পাচার নিয়ে সাইদুল ইসলামের 2 পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ। লিবিয়ায় 26 বাংলাদেশিকে হত্যার পর নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। শুরু হয় অভিযান। এরই মধ্যে পাচারে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের স্বতন্ত্র সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপলুকে গ্রেফতার করেন কুয়েতি পুলিশ। এরপর পাচারে জড়িত সন্দেহে বাংলাদেশি কিছু প্রতিষ্ঠানের কয়েকজনকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্প্রতি 5 শতাধিক লোক পাচারের প্রস্তুতির সময় একটি এজেন্সিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান চালায় র্যাব। ভিসা ছাড়া শত শত মানুষের কাছ থেকে কয়েকশো কোটি টাকা নেয়ার তথ্য উঠে আসে এই অভিযানে। অভিযানে এটা পেয়েছি যে সম্পূর্ণ যে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন যেটা 2013 আছে, সে আইনের কিন্তু প্রত্যেকটা ধারা তারা লঙ্ঘন করে কিন্তু তারা কাতারে প্রায় 400-500 লোক পাঠিয়েছে। এ অভিযানে আটক করা হয় এক লিবিয়ান দালালকে। এর আগেও এই লিবিয়ান নাগরিক আটক হয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। এই সামির একজন লিবিয়ান নাগরিক, যিনি কিন্তু 2015 সালেও যে এই একই মিশন নিয়ে কিন্তু বাংলাদেশে এসেছিলেন। পাচারের শিকার এই ব্যক্তিদের সঠিক তথ্য না থাকায় তদন্ত কার্যক্রম কঠিন, আর অভিযোগ না থাকায় আইনি ব্যবস্থা নেওয়াও যথাযথ হয় না, জানান র্যাব কর্মকর্তা। যে তথ্যগুলো নিয়ে আমরা আইনগত ব্যবস্থা নিব, গ্রাম্য দালাল বলি আর এজেন্সিগুলোর ক্ষেত্রে বলি, কিছু কিছু ক্ষেত্রে আমরা এটা কম পাই এবং আমরা যথেষ্ট পরিমাণ নিশ্চয়তা দেওয়ার পরও তারা আমাদেরকে হয়তো অনেক সময় হেল্প করতে চায় না, যে হেল্প করে আমার এখন কী হবে, আমার যা হারানোতে হারাই ফেলছি। গত 8 বছরে পাচার সংশ্লিষ্ট মামলা হয়েছে অন্তত 6000। এ পর্যন্ত নিষ্পত্তি হয়েছে 250টি। অনেক ক্ষেত্রেই চার্জশিট তৈরি করা যায় না, জামিন পেয়ে যান অভিযুক্তরা। যখনই কোনো দেশে কোনো একটা ঘটনা আমরা শুনতে পাই, সাথে সাথে আমরা ফরেন মিনিস্ট্রিতে ওই ডেস্কের সাথে যোগাযোগ করি। অন্য যে সমস্ত সরকারি সংস্থা আছে তারাও অত্যন্ত সক্রিয়। আমরা মনে হয় যে এটাকে নিশ্চিহ্ন করতে না পারলেও যেন নিয়ন্ত্রণ করতে পারি। গত এক যুগে মানব পাচারের মামলায় গ্রেপ্তার হয়েছে প্রায় 10,000।
সাজা হয়েছে মাত্র শখানেকের। এমন অপরাধ বন্ধে দরকার আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বিশ্বের অনেক অঞ্চলে করোনা সংক্রমণ কমলেও ভারত, দক্ষিণ পূর্ব এশিয়া এবং পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে বাড়ছে, এমন পর্যবেক্ষণের কথা জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ পর্যন্ত বিশ্বে করোনায় মৃত্যু 8,23,000, আক্রান্ত কমপক্ষে 2,40,00,000 মানুষ। স্পেনের সংক্রমণ ঠেকাতে কাজ করছে সেনা সদস্যরা। মধ্যপ্রাচ্যে লকডাউন করা হয়েছে গাজা উপত্যকা। আর যুক্তরাজ্যে স্কুল খোলার আগ মুহূর্তে মাস্ক পরার তাগিদ দিলেন প্রধানমন্ত্রী বরিস জনসন। রিপোর্ট দুলি মল্লিকের। তৈরি হচ্ছে সমাধি, মহামারী করোনায় আরও একটি মৃত্যু। ভারতের দিল্লির কবরস্থানে প্রতিদিনই 15 থেকে 16 জনকে সমাহিত করা হচ্ছে। দেশটির স্বাস্থ্য দপ্তর জানায়, দৈনিক মৃত্যু 1,000 ও আক্রান্ত 67,000-এর বেশি। মৃতের সংখ্যা 60,000 এবং আক্রান্ত 32 লাখ ছাড়িয়েছে। শহর নয়, এবার গ্রামেও ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। দক্ষিণ পূর্ব এশিয়ায়ও বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, গেল এক সপ্তাহে আক্রান্ত 28% ও মৃত্যু 15% বেড়েছে এ অঞ্চলে। পাশাপাশি ভূমধ্যসাগরীয় অঞ্চলেও একই পরিস্থিতি। গেল কয়েক সপ্তাহে আক্রান্তের হার বেড়েছে 4%। তবে আমেরিকা সহ বিশ্বের বাকি অঞ্চলে সংক্রমণ কমেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী গেল এক সপ্তাহে বিশ্বের নতুন আক্রান্ত 17 লাখ ও মারা গেছে প্রায় 39,000 মানুষ। আগের সপ্তাহের তুলনায় আক্রান্ত 5% ও মৃত্যু 12% কম। এদিকে গাজায় শরণার্থী ক্যাম্পে প্রথমবারের মতো করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। লকডাউন ঘোষণা করা হয়েছে 2 দিনের জন্য। فبعد شهور من معركتنا المتواصلة مع هذا الفيروس যুক্তরাজ্যে স্কুল খোলার কয়েক ঘন্টা আগে মাস্ক পরার পক্ষে মত দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। অন্যদিকে হংকং, নেদারল্যান্ডস ও বেলজিয়ামে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার 4 মাসের মাথায় আবারও সংক্রমণ দেখা দেয় উদ্বেগ বাড়ছে। দুলি মল্লিক, 21 টেলিভিশন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। প্রতারণার মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ 6 দিনের রিমান্ডে। জামালপুরে বাড়ি থেকে মা ছেলের লাশ উদ্ধার। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। প্রতারণার মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন। পল্লবী থানার মামলায় তদন্ত কর্মকর্তা মামলার তদন্তে 10 দিনের রিমান্ড আবেদন করেছিলেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এই আদেশ দেন। জামালপুরের মাদারগঞ্জে মাওজ শেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে মাদারগঞ্জের চর গোপালপুর গ্রামে শিখা ও তার 3 বছরের শিশু তাওহিদের মরদেহ ঘরে দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ যেয়ে তাদের মৃতদেহ উদ্ধার করে। নিহত শিখার মাথায় ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী হারুনুর রশিদ পলাশকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। দিনাজপুরের ফুলবাড়ি ট্র্যাজেডি দিবস আজ। 2006 সালের 26 আগস্ট উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি প্রকল্প বাতিল সহ 3 দফা দাবিতে বিক্ষোভকারীদের উপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে 3 জন নিহত হন। আহত হয় 2 শতাধিক। আন্দোলনের মুখে তখনকার বিএনপি সরকার 6 দফা চুক্তি করে, তবে তা আজও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। দিনাজপুর প্রতিনিধি চিত্ত ঘোষের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। উন্মুক্ত পদ্ধতিতে কয়লাখনি প্রকল্প বাতিল এবং বিদেশি কোম্পানি এশিয়া এনার্জিকে প্রত্যাহারের দাবিতে ফুলবাড়ির ঢাকা মোড়ে সমবেত হয় কয়েক হাজার মানুষ। বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল নিমতলা মোড়ের দিকে এগোতে থাকলে নির্বিচার গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। নিহত হন আলামিন, সালিকিন ও তরিকুল। দিনটি ভুলতে পারেন না সেদিনের আন্দোলনকারীরা। ফুলবাড়ি রক্ষা আন্দোলনে এখনো সোচ্চার তারা। ফুলবাড়ি কয়লা খনি চাই না, এই আন্দোলন করতে গিয়ে আজকে আমি পঙ্গুত্ব বরণ করেছি। এতে আমার কোনো দুঃখ নেই। বর্তমান সময়ের মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই
যে ফুলবাড়ির 6 দফা চুক্তি বাস্তবায়ন করবেন। এশিয়ানের যে নানা অপতৎপরতা লক্ষ্য করছি, আমরা দেখছি যে ফুলবাড়ির আন্দোলনের শক্তির সাথে শক্তির উপর তারা মিথ্যা মামলা দিয়েছে এবং ফুলবাড়ি শুধু নয়, বড় পুকুরিয়া ফুলবাড়িতে উন্মুক্ত কয়লা খনির তৎপরতা অব্যাহত আছে। বসত ভিটা রক্ষার জন্যই এই বলিদান। ফুলবাড়িতে যদি কোনো চক্রান্ত করা হয়, ফুলবাড়ির মানুষ প্রয়োজন হলে আবার জীবন দিয়ে ফুলবাড়িকে রক্ষা করবে। সরকারের সাথে করা 6 দফা চুক্তির পূর্ণ বাস্তবায়নও চায় আন্দোলনকারীরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। হারিরির সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 6 দফা জাতির পিতার নিজস্ব চিন্তার ফসল, কারো পরামর্শ নয় বললেন প্রধানমন্ত্রী। গতি হারিয়েছে দেশের বড় প্রকল্পের বাস্তবায়ন, সময় মতো কাজ শেষ হওয়া নিয়ে সংশয়। মানব পাচারে প্রভাবশালীদের নাম, মামলা হয়েছে 6000, নিষ্পত্তির হার 4%। দক্ষিণ পূর্ব এশিয়ায় মারাত্মক রূপ নিয়েছে করোনা, মৃত্যু বেড়েছে 15%। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 6টায় আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।